আগের দিন আমরা পড়ছিলাম, আমরা আলোচনা করছিলাম হচ্ছে কামাদি আইনের ৯ ধারা পর্যন্ত। ৯ ধারায় আমরা কি বলছিলাম মনে আছে কারো? সময়ের অবিরাম চলন। ৯ ধারায় বলছিলাম যে সময়ের অবিরাম চলন। অর্থাৎ সময় যদি একবার গণনা শুরু হয়ে যায়, তাহলে আর কোনো কিছুই এই সময় গণনা মানে আর যে কোনো শর্ততেই এই সময় গণনা বন্ধ হবে না। অর্থাৎ যে আমি নাবালক ছিলাম, নাবালক থেকে সাবালক হয়েছি, সাবালক হওয়ার পরে আমার তামাদির সময় গণনা শুরু হয়ে গেছে। পরবর্তীতে হয়েছে কি যে আমার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার আইনগত প্রতিনিধি আমার স্থলাভিষিক্ত হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমার আইনগত প্রতিনিধি যে আমার স্থলাভিষিক্ত হয়েছে, সেক্ষেত্রে নতুন করে সময় গণনা শুরু হবে না। আমি যে পর্যন্ত মানে আমার তামাদি যেখানে গিয়ে যে পর্যন্ত গিয়ে আমি যেখানে গিয়ে আমি মারা গেছি, সেখান থেকে শুরু হবে আমার যে আইনগত প্রতিনিধি যারা আছে তাদের সময় গণনা। এটা এটা হচ্ছে তামাদি আইনের ৯ ধারায় বলছে। আজকে আমরা দেখব যে এই যে সময় গণনাগুলা, এই সময় গণনাগুলা কিভাবে করা হয়। তামাদি আইনের ১২ ধারা আমিন থেকে। ভাই আপনি আমিন ভাই আপনি মিউট করেন, মিউট করে শুধু শোনেন। তারপর কোনো কোয়েশ্চেন থাকলে আপনি লিখে রাখেন, পরে প্রশ্ন করুন। আপনি অন থাকলে বাড়িতে একটু সাউন্ড আসছে। শামীমরে মিউট গুড। করে দিছি। শামীমরে মিউট করে দিয়ে আমি ডলি আপারেও মিউট করে দিই। আমরা ক্লাস শেষে ১৫ মিনিটের জন্য আবার সবাইরে আনমিউট করে তারপরে হচ্ছে কি করবো আর কি। যাতে রেকর্ডিং এর নয়েজ আছে, নয়েজটা আসবে না। আচ্ছা, আজকে হচ্ছে আমরা তামাদি আইনের ১২ ধারা থেকে শুরু করব। তামাদি আইনের ১২ ধারায় কি বলছে যে তামাদির মেয়াদ বা সময় গণনা ৪টি ক্ষেত্রে আমরা বন্ধ করতে পারি। অর্থাৎ যখন কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য তামাদির মেয়াদ গণনা করতে হবে, যেদিন ওই মামলার রায় বা ডিক্রি দিবে আদালত, সেই দিনটা বাদ দিয়ে পরবর্তী দিন থেকে আমরা মামলার তামাদি গণনা শুরু করব। আরেকটা হচ্ছে যে আপিল বা আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় বা রিভিউর দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে সেদিনটি, এবং যে ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে তার নকল বা সইমুহরি গ্রহণ করতে যে সময়, সেই সময়টা এই তামাদি গণনা থেকে বাদ দিতে হবে। যে ক্ষেত্রে ডিগ্রি বা আপিল বা রিভিউ প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে রায়ের উপর উক্ত ডিগ্রি যে রায়ের উপর উক্ত ডিগ্রি প্রতিষ্ঠিত, সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। কোনো রোয়েদাদ বাতিল করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে, রোয়েদাদ উত্তোলন করতে যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। অর্থাৎ আমরা কোনো মামলা করতে গেলে আমাদের যে তামাদি, অর্থাৎ আমরা যদি এখানে বলি যে কোনো একটি চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করব, তো চুক্তি প্রবলের মোকদ্দমা দায়ের করার জন্য তামাদি হচ্ছে ১ বছর। তো যেদিন থেকে আমার তামাদির মেয়াদ গণনা শুরু হবে, অর্থাৎ আগামীকালকে থেকে, আজকে থেকে আমার তামাদির মেয়াদ গণনা শুরু হবে বা কালকে থেকে, অর্থাৎ আমার বিবাদী যেদিন এই আমার চুক্তিটি অস্বীকার করবে, চুক্তির শর্ত অস্বীকার করবে, যেদিন সে চুক্তির শর্ত অস্বীকার করবে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু না করে আমরা তার পরের দিন থেকে শুরু করব। অর্থাৎ সে যদি ২০২১ সালের আজকে ১৫ই অক্টোবর এই তারিখে সে অস্বীকার করছে, তাহলে আমার আজকে থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু করা উচিত ছিল। সেটা না করে আমি পরবর্তী দিন থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আমি তামাদি মেয়াদ গণনা শুরু করব। আবার যদি কোনো আপিল আপিলের ক্ষেত্রে বা আপিলের অনুমতির দরখাস্ত নিতে যে সময় ব্যয় হয়, সেই সময়টাও আমি এই তামাদের মেয়াদ গণনা থেকে বাদ দেব। আবার যদি কোনো মামলায় আদালত কোনো রায় বা ডিক্রি দিয়ে থাকে, তাহলে এই রায় বা ডিক্রির নকল তুলতে যে সময়টা ব্যয় হয়, সেই সময় সেই সময়টাও আমি এই তামাদির মেয়াদ গণনা করতে গিয়ে বাদ দিব। আর কোনো রোয়েদাদের নকল তুলতে যে সময় ব্যয় হয়, সেই সময়টাও আমি তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দেব। এই ৪টি ক্ষেত্রে এই
তামাদি আইনের 12 ধারায় বলছে কি যে 4টি ক্ষেত্রে যে সময় ব্যয় হয় সেই সময়টা আমি তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিব। একটি হচ্ছে কোনো যেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে সেই দিনটি বাদ দিব। 2 নম্বর হচ্ছে আপিল বা আপিলে অনুমতির দরখাস্ত অথবা কোনো রায় বা ডিক্রির নকল পেতে যে সময় ব্যয় হয় সেই সময়টা আমি বাদ দিব। আর হচ্ছে কোনো রোয়েদাদের নকল তুলতে যে সময় ব্যয় হয় সেই সময়টা আমি বাদ দিব। এই 4টি ক্ষেত্রে আমি হচ্ছে আমার তামাদির মেয়াদ গণনা থেকে বাদ দিব। কারণ আমার কোনো একটি যেমন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপিল করতে আমার সময় লাগে হচ্ছে 7 দিন। এই 7 দিনের ক্ষেত্রে আমার আমার যে মৃত্যুদণ্ডের যে রায়ের নকল সেই নকল তুলতে আমার 2 দিন সময় চলে গেছে। তো আমার হাতে বাকি আছে আর 5 দিন। তো আমার সময় থাকা উচিত ছিল 5 দিন। সেক্ষেত্রে আমি 5 দিন পাবো না, সেক্ষেত্রে আমি 7 দিনই পাবো। যে 2 দিন আমার রায়ের নকল তুলতে ব্যয় হয়েছে সেই 2 দিন আমার এই তামাদের মেয়াদ গণনা থেকে বাদ বাদ দিব আমি। তো এটাই বলছে তামাদি আইনের 12 ধারায়। আর তামাদি আইনের 13 ধারায় বলছে যে বিবাদী যদি কোনো কারণে দেশের বাইরে থাকে অর্থাৎ বিদেশ থাকে, তো সে যে মানে কোনো সরকারি কাজে যদি সে বিদেশ থাকে তাহলে যতটুকু সময় সে বিদেশ থাকবে সেই সময়টা আমাদের মেয়াদ গণনা থেকে আমি বাদ দিব। 13 নম্বরটা আমি আমার সাজেশনে দিছিলাম না, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এটা শুধু আমার মনে রাখতে হবে যে সরকারি কাজে যদি বিদেশ থাকে তো ওই বিদেশ থাকাকালীন যে সময়টা সেই সময়টা আমি আমাদের মেয়াদ গণনা থেকে বাদ দেব। এই জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এরপর হচ্ছে তামাদি আইনের 14 ধারা। 14 ধারায় বলছে কি যে এখতিয়ারবিহীন কোনো আদালতে যদি কেউ মোকদ্দমা দায়ের করে, অর্থাৎ আমার মামলাটি আমার দায়ের করতে হবে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, আমি মামলা করছি কোথায়? শিশু আদালতে। অথবা আমার মামলা করতে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, আমি মামলা করছি হচ্ছে প্রথম শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, অথবা দ্বিতীয় শ্রেণীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমি মামলা করছি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তো দ্বিতীয় শ্রেণীর হয় না। তো মানে মামলা করতে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে, আমি মামলা করছি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে। তো সেক্ষেত্রে আমার মামলা করতে গিয়ে একটা সময় ব্যয় হয়েছে। দেখা যাচ্ছে আমি এই মামলা করতে গিয়ে মোটামুটি আমার মামলার তামাদি হচ্ছে 3 মাস। তো আমি এই মামলা করতে গিয়ে প্রায় 15 দিন সময় নষ্ট করে ফেলছি। সেক্ষেত্রে আমার এই 15 দিন সময় আমি রেমেডি পাবো, অর্থাৎ আদালত আমার এই 15 দিন সময় গণনা বন্ধ রাখবে। আমার যে তামাদির সময় সেই তামাদির সময় গণনা, সেই তামাদির সময় গণনা থেকে এই 15 দিন সময় বন্ধ থাকবে। অর্থাৎ আমার যদি আহ, আমার যদি 1 বছর কোনো মামলায় যদি আমি মামলা করার জন্য মামলার তামাদির মেয়াদ যদি হয় 1 বছর, আর আমি যদি 1 মাসই ব্যয় করে ফেলি এই ভুল আদালতে মামলা দায়ের করার জন্য, সেক্ষেত্রে আমার ওই 1 মাস তামাদি গণনা থেকে আদালত বাদ দিবে। তবে সেক্ষেত্রে আদালতের কাছে প্রার্থনা করতে হবে যে মাননীয় আদালত, আমি হচ্ছে মানে আমি সৎ উদ্দেশ্যে কোন রকম আহ, মানে কোন রকম আহ, অসৎ উদ্দেশ্য ছাড়াই সরল বিশ্বাসে আমি ওই ভুল আদালতে মামলাটি দায়ের করেছিলাম। এখানে আমার কোনো আহ, ছলচাতুরি বা কোনো অবৈধ উদ্দেশ্য ছিল না। এটা আদালতকে আদালতের সামনে এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করে একটা দরখাস্ত দিতে হবে। তাহলে আদালত এই আহ, আবেদনটা গ্রহণ করবে। এবং এই এটা শুধুমাত্র মূল মামলার জন্য এবং যে কোনো দরখাস্তের জন্য এটা প্রয়োজন। যে কোনো দরখাস্তের ক্ষেত্রে এবং মূল মামলার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়, কিন্তু কোনো প্রকার আপিল রিভিউ বা রিভিশনে এই 14 ধারার প্রয়োগ হয় না। 14 ধারা থেকে
আমি একটা প্রশ্ন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মোকদ্দমা দায়েরের পর মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? অর্থাৎ আমি একটি মোকদ্দমা দায়ের করেছি, মোকদ্দমা দায়েরের পর আমার আর্জিটাও ফেরত দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমার মোকদ্দমার যে তামাদি মেয়াদ, সে তামাদি মেয়াদও শেষ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আদালত কি করবে? সেক্ষেত্রে সেক্ষেত্রে আদালত কি করবে? আদালত কি আরজির সাথে ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন, অথবা আরজির সাথে ৯ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন, অথবা আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন, নাকি সবগুলোই করবেন? না ১৪ ধারার হ্যাঁ, আরজির সাথে ১৪ ধারার বিলম্ব মওকুফের আবেদন। আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন। কারণ এখানে তো আসলে আমি মোকদ্দমা করেছি, মোকদ্দমা দায়েরের পরে আদালত আরজিও ফেরত দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমার মোকদ্দমার যে তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে। তার মানে কি আমি আর মোকদ্দমা দায়ের করতে পারবো না? সেটা না। এখানে হচ্ছে আদালতের কাছে আমি ১৪ ধারায় একটি বিলম্ব মওকুফের আবেদন করতে পারবো। কিন্তু ওই যে আবেদন করতে গেলে আমাকে যে শর্ত দিছে, সেই শর্তগুলো পালন করতে হবে। সে শর্তগুলা কি? সে শর্তগুলা হচ্ছে মামলাটা হতে হবে একটা মূল মোকদ্দমা, মানে মূল মামলা। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যে চুক্তি প্রবলের যে মোকদ্দমা করি, সেই ধরনের একটা মোকদ্দমা, মূল মামলা। এবং অথবা কোনো দরখাস্ত। আমরা আমরা যেমন কোনো মিসলেনিয়াস কেসের কথা বলতে পারি। যেমন আদালত কোনো কারণে মামলা খারিজ করে দিয়েছে, অথবা কোনো কারণে একতরফা ডিগ্রি দিছে। এই খারিজ বা একতরফা ডিগ্রি রদের জন্য যে দরখাস্ত, এই ধরনের দরখাস্তের ক্ষেত্রে এই ১৪ ধারা প্রয়োগ করা যায়, এবং মূল মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে কোনো প্রকার আপিল, রিভিউ বা রিভিশনে এই ১৪ ধারা প্রয়োগ করা যাবে না। এবং ১৪ ধারা প্রয়োগ করতে গেলে সবচেয়ে বড় শর্ত হচ্ছে যে সৎ উদ্দেশ্যে এবং সরল বিশ্বাসে আমাকে মামলাটি দায়ের করতে হবে। মানে এখতিয়ারবিহীন আদালতে আমি মামলাটা যে দায়ের করছিলাম, এটা সৎ উদ্দেশ্যে এবং সরল বিশ্বাসে করছিলাম, এটা আদালতের কাছে প্রমাণ করতে হবে। তাহলে আদালত আমাকে ওই যে তামাদি সময়টা ব্যয় হয়েছে, সেই সময়টা মওকুফ করবে। আর এই সময় মওকুফ করা, এটা আদালতের জন্য একটা বাধ্যতামূলক। যেমন আমরা তামাদি আইনের ৫ ধারায় পড়ছিলাম কি, যে বিলম্ব মওকুফের আবেদন, তাই না? বিলম্ব মওকুফের আবেদন হচ্ছে যদি আমি যথেষ্ট কারণ আদালতের কাছে প্রদর্শন করতে পারি, যে আমি অসুস্থ ছিলাম, বা আমার কৌশলের ভুল ছিল, বা আমি কারাগারে ছিলাম, এই ধরনের যথেষ্ট কারণ প্রদর্শন করতে পারি, তাহলে আদালত আমার বিলম্ব মওকুফের আবেদনটা গ্রহণ করবেন। ১৪ ধারাতেও আদালত আমার বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করবেন। তবে ১৪ ধারা এবং ৫ ধারার মধ্যে পার্থক্য কি? ৫ ধারা আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য, আর ১৪ ধারা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করা আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা, এবং ১৪ ধারায় এই বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এটা হচ্ছে ২ টা পার্থক্য ৫ ধারা এবং ১৪ ধারার মধ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে ১৫ ধারা। ১৫ ধারায় বলছে কি, যে কার্যক্রম যদি বন্ধ থাকে। কার্যক্রম বন্ধ বলতে, যেমন আদালত কোনো কারণে বলছে কি, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো ওই সময়টায় আমার একটা মামলার যে তামাদি, সেই তামাদির সময়টা হচ্ছে ৩ মাস। তো ৩ মাসের ভিতরে আদালত একটা নোটিশ দিয়ে দিল। নোটিশে বলল কি, যে এই আগামী ১ মাস একটা মানে যেকোনো একটা সুনির্দিষ্ট কারণে এই ১ মাস আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো আদালতের এই কার্যক্রম যদি বন্ধ থাকে, তাহলে আমার মামলার তামাদি মেয়াদ গণনাও বন্ধ থাকবে। এটা হচ্ছে ১৫ ধারা, ১৫ ধারার বিষয়বস্তু। ১৫ ধারায় খুব বেশি কিছু নাই। ১৫ ধারায়
নিষেধাজ্ঞা বা আদেশ দিয়ে যে সময়ের জন্য মোকদ্দমার কার্যক্রম স্থগিত থাকে তা বাদ দিয়ে তামাদির মেয়াদ গণনা করতে হবে। তামাদি আইনের ১৫ ধারায় এটা বলছে। ১৫ ধারায় আসলে তেমন আর বেশি কিছু আলোচনা করার নাই। এই মামলার কার্যক্রম বন্ধ থাকাকালীন সময় তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে, এতটুকুই মনে রাখলে হবে। তারপরে আমাদের সাজেশনে আছে হচ্ছে ১৮ ধারা। ১৮ ধারায় বলছে যে প্রতারণার ফলাফল। আমি শামীমের বিরুদ্ধে একটা মামলা করব। তো মামলার শামীমের বিরুদ্ধে যে আমি মামলা করব, এই মামলা করতে কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলা শামীম কোনো কারণে গোপন করে রাখছে, আমাকে জানতে দেয় নাই। তো এই যে এটা শামীম আমার সাথে এক ধরনের প্রতারণা করলো। তো শামীমের বিরুদ্ধে আমি কি করব? একটা মামলা করব। মামলা করার আমাদের মেয়াদ হচ্ছে ১ বছর। তো এই ১ বছরের মধ্যে ৬ মাসই শামীম আমার সাথে এই প্রতারণামূলকভাবে আমার মামলা করার যে ডকুমেন্টস বা নথিপত্রগুলা সেইগুলা সে গোপন করে রাখছে, আমি মামলা করতে পারি নাই। তো আমি যেদিন জানতে পারবো যে শামীম আমার সাথে এই ধরনের প্রতারণা করছে, সেদিন থেকে আমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যতটুকু সময় শামীম আমার সাথে প্রতারণা করছিল সেই সময়টুকু আমার তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিব। অর্থাৎ সে যদি আমার যদি তামাদির মেয়াদ হয় ১ বছর, আর শামীম যদি আমার সাথে ৬ মাস প্রতারণা করে এবং ৬ মাস পরে যদি আমি জানতে পারি যে শামীম আমার সাথে প্রতারণা করছে, তাহলে এবং আদালতকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে আদালত আমার ওই ৬ মাসের যে তামাদির সময় সেটা মাফ করে দিবে। অর্থাৎ ওই দিন থেকে আমি পরবর্তী ১ বছরের মধ্যে শামীমের বিরুদ্ধে চুক্তি প্রবলের মামলা করতে পারবো। এটা হচ্ছে ১৮ ধারার বিষয়বস্তু। ১৮ ধারায় ২ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা করা যায়। প্রতারণার জন্য দোষী ব্যক্তি বা তার সহযোগীর বিরুদ্ধে, অথবা যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে ব্যতীত অন্য কোনোভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে। অর্থাৎ প্রতারণার জন্য যে ব্যক্তি দোষী বা তার যদি কোনো সহযোগী থাকে তার বিরুদ্ধে, অর্থাৎ শামীম আমার সাথে প্রতারণা করছে, এই শামীমের বিরুদ্ধে আমি এই তামাদির মেয়াদ গণনার যে সময়, সেই সময়টা আমি মওকুফ পাবো। অথবা শামীমের যদি কোনো সহযোগী এর সাথে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও আমি এই তামাদির মেয়াদ গণনার যে সময় সেটা আমি মওকুফ পাবো। আর যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ব্যতীত অন্য কোনোভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে। শামীম মানে আমি একটা জমি শামীমের কাছে বিক্রি করছি। এখন না, আমার শামীমের সাথে একটা চুক্তি হইছে। তো চুক্তি চুক্তিটা হইছে কি যে আমি শামীমের কাছে আমার একটা বাড়ি বিক্রি করব। তো শামীম করছে কি, আমি করছি কি, শামীমকে না জানায়া চুক্তির শর্ত ভঙ্গ করে আমি আমার ওই বাড়িটা মাসুদ ভাইয়ের কাছে বিক্রি করে দিছি। এবং মাসুদ ভাই করছে কি, মাসুদ ভাই বিষয়টা জানতো যে শামীমের সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে, একটা চুক্তি হয়েছে, বাড়ি বিক্রির চুক্তি। ওই বাড়িটা আমি শামীমের কাছে বিক্রি করব। তা জানার সত্ত্বেও মাসুদ ভাই আমার কাছ থেকে বাড়িটা কিনে নিল। অর্থাৎ সে বাড়িটা আমার কাছ থেকে সরল বিশ্বাসে কেনে নাই। এখানে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল। তো আমি যখন এই এই বিষয়টি জানতে পারবো, এই যে প্রতারণার ক্ষেত্রে আমার যে তামাদি মেয়াদ গণনা আমি রেমেডি পাবো, সেটা এই মাসুদ ভাইয়ের বিরুদ্ধেও আমার এই সময় গণনায় মওকুফ পাবো। অর্থাৎ শামীমের বিরুদ্ধেও আমি পাবো এবং মাসুদ ভাইয়ের বিরুদ্ধেও পাবো। শামীমের বিরুদ্ধে পাবো বা শামীমের সহযোগী যদি কেউ থাকে তার বিরুদ্ধে পাবো, এবং শামীমের কাছ থেকে মানে শামীমের মাধ্যমে যদি অন্য কেউ এই প্রতারণার সাথে জড়িত হয়, যেমন মাসুদ ভাই, তার বিরুদ্ধেও, বা মাসুদ ভাইয়ের যদি কোনো সহযোগী থাকে তার বিরুদ্ধেও আমি এই প্রতারণার কারণে যে তামাদি মেয়াদ গণনার যে মওকুফ, সময় গণনার যে মওকুফ, এই সময়টা আমি পাবো।
এটাই বলছে হচ্ছে 18 ধারায়। আমি 18 ধারা থেকে একটা প্রশ্ন পড়ি, হ্যাঁ, একটা এমসিকিউ একটা প্রশ্ন পড়ি, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে? এই ধরনের প্রশ্ন এমসিকিউতে আসবে, খুব ডিপলি আসবে না। তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে? উত্তর হবে তামাদি আইনের 18 ধারায়। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলার তামাদির মেয়াদ গণনা শুরু হবে কবে থেকে? অর্থাৎ একটি মামলায় প্রতারণামূলকভাবে কোনো একটা দলিল সৃজনের মানে কোনো একটা দলিল তৈরির অভিযোগ করা হয়েছে, উক্ত মামলার তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন থেকে। অর্থাৎ বাদী যেদিন থেকে জানতে পারছে যে এই দলিলটা প্রতারণামূলকভাবে সৃষ্টি হয়েছে, যেদিন বাদী জানতে পারছে সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। প্রতারণা সম্পর্কে যেদিন থেকে হ্যাঁ, জানতে পারবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু তামাদির হবে। মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে, অথবা দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেদিন থেকে মামলা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে হবে। 18 ধারায় আমরা শুধু এতটুকু জানবো যে 18 ধারার হেডলাইনটা হচ্ছে প্রতারণার ফলাফল। অর্থাৎ কেউ যদি আমার সাথে প্রতারণা করে তার ফলটা কি হবে? তার ফলটা হচ্ছে প্রতারণার বিষয়টি জানার পর থেকে আমার তামাদের মেয়াদ গণনা শুরু হবে, এবং এই প্রতারণার ফলাফল কার্যকর হবে দুই ধরনের ব্যক্তির বিরুদ্ধে। একটা হচ্ছে যে এই প্রতারণা করবে তার বিরুদ্ধে, এবং তার মাধ্যমে যদি অন্য কেউ এই প্রতারণার সাথে জড়িত হয় তার বিরুদ্ধে, এবং তাদের যদি কোনো সহযোগী থাকে তাদের বিরুদ্ধে। এই হচ্ছে 18 ধারার বিষয়বস্তু। তারপর হচ্ছে 19 ধারা। 19 ধারায় হচ্ছে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। অর্থাৎ আমি শামীমের সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো, ওই একটা বাড়ি বিক্রয়ের চুক্তি হলো শামীমের সাথে আমার। এগ্রিমেন্টটা লিখিত হলো এবং এই এগ্রিমেন্টে উভয় পক্ষেরই স্বাক্ষর আছে। তো যেদিন শামীম এই চুক্তিটি কার্যকর করবে সেদিন শামীম কি করলো? চুক্তির শর্ত ভঙ্গ করলো। তো যেদিন শামীম চুক্তির শর্ত ভঙ্গ করলো সেদিন থেকে আমার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তো তামাদির মেয়াদ গণনা শুরু হবে অর্থাৎ ১ বছরের মধ্যে আমি শামীমের বিরুদ্ধে মোকদ্দমা করতে পারবো। তো ১ বছরের ভিতরে ১১ মাস পার হয়ে গেল, আমি কোনো মামলা করলাম না। ১১ মাস পরে গিয়ে হঠাৎ করে শামীম আমার কাছে এসে বলল কি যে, "ভাই আমি অ্যা আগামী ৩ মাস পরে বা ৪ মাস পরে আমি আপনার সাথে মানে লিখিতভাবে আমি আপনাকে স্বীকার করতেছি, মানে যে আগামী ৩ মাস পরে বা ৪ মাস পরে আমি আপনার সাথে যে চুক্তিটা হয়েছিল সেটা পালন করব।" তো শামীম যেদিন আমার কাছে এই কথাটা স্বীকার করল যে সে চুক্তিটা পালন করবে, ওই দিন থেকে নতুন করে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আবার ১ বছর আমি সময় পেয়ে যাব। আমার কিন্তু অলরেডি ১১ মাস সময় শেষ হয়ে গেছে। যে তা শামীম যে চুক্তির শর্ত ভঙ্গ করছে, সেখানে আমার শামীমের বিরুদ্ধে আমার চুক্তি ভঙ্গের জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ ছিল ১ বছর। কিন্তু এই ১ বছরের ভিতরে আমি ১১ মাস সময় পার করে ফেলছি, আমি মোকদ্দমা করি নাই। আমার কাছে আছে আর মাত্র ১ মাস। কিন্তু ওই ১১ মাসের শেষে শামীম যেহেতু আমার কাছে এসে স্বীকার করল যে, "ভাই আমি আপনার চুক্তির অ্যা অ্যা আমি এতদিন পালন করি নাই। তবে আমি এখন স্থির করছি যে আপনার সাথে আমার বাড়ি বিক্রির যে চুক্তিটা হইছে, এই চুক্তিটা আমি রক্ষা করব। বা চুক্তি প্রবল করব আমি।" তো যেদিন শামীম আমার কাছে স্বীকার করছে সেদিন থেকে আমার নতুন করে এই তামাদির মেয়াদ আবার ১ বছর হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী ১ বছরের তামিম যদি শামীম যে সময়টা দিছে যে
2 মাস বা 1 মাস যে সময়টা আমার দিছে, ওই সময়ে যদি শামীম চুক্তির সঙ্গে আবার চুক্তির শর্ত আবার ভঙ্গ করে, সেক্ষেত্রে আমি পুনরায় আবার ১ বছর সময় পাবো তামাদির মেয়াদ। এটাই বলছে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। তো লিখিত প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, যে এটি একটি প্রাপ্তি স্বীকারের বিবৃতি হতে হবে। এমন প্রাপ্তি স্বীকার হবে যা কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে। তামাদির মেয়াদ শেষ হওয়ার আগে এমন প্রাপ্তি স্বীকার হতে হবে যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয়, সেই ব্যক্তি কর্তৃক প্রাপ্তি স্বীকার অবশ্যই লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। তো এখানে আমাদেরকে 4টা শর্তের কথা বলছে, যে এই ধরনের লিখিত প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে 4টি শর্ত থাকতে হবে। শর্ত 4টি হচ্ছে কি, যে এটি একটি প্রাপ্তি স্বীকারের বিবৃতি হতে হবে। মানে শামীম যে স্বীকার করছে যে ভাই আপনার সাথে আমার যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা আমি আহ, মানে শামীমের সাথে আমার একটা ওই এগ্রিমেন্ট হয়েছিল, বাড়ি বিক্রয়ের এগ্রিমেন্ট, এবং সেটা লিখিত এবং স্বাক্ষরিত ছিল, এমন একটা বিবৃতি, এরকম একটা প্রাপ্তি স্বীকারের একটা বিবৃতি থাকতে হবে। এরকম কোনো বিবৃতি ছাড়া মৌখিকভাবে যদি আমি কোনো এগ্রিমেন্ট করি, ওই ধরনের এগ্রিমেন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। তো এটা হচ্ছে একটা শর্ত, যে একটি প্রাপ্তি স্বীকারের বিবৃতি হতে হবে। প্রাপ্তি স্বীকারের বিবৃতি বলতে হচ্ছে যে মানে এগ্রিমেন্টে উভয় পক্ষই কিছু পাবে, অর্থাৎ এখানে কোনো লেনদেন হবে আর কি, এই ধরনের একটা বিবৃতি হতে হবে। লেনদেনটা লিখিত হতে হবে, এই ধরনের প্রাপ্তি স্বীকারটা লিখিত হতে হবে এবং উভয় পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে এমন প্রাপ্তি স্বীকার কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে হবে। আর 4 নম্বরটি হচ্ছে কি, যে তামাদির মেয়াদ শেষ হওয়ার আগে এমন প্রাপ্তি স্বীকার হতে হবে। অর্থাৎ মানে তামাদির যে মেয়াদ থাকবে সেই মেয়াদটা শেষ হয়ে যাওয়ার আগেই এই ধরনের প্রাপ্তি স্বীকার হতে হবে। তো এই লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল তো আমরা বুঝলাম, এখানে 4টি শর্তের কথা বলা আছে সেটাও জানলাম। এখন আমরা একটা প্রশ্ন দেখি, যে লিখিত প্রাপ্তি স্বীকার থেকে কি ধরনের প্রশ্ন করা যায়। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে বলা আছে কত নম্বর ধারায়? তো উত্তর হচ্ছে লিখিত প্রাপ্তি, হ্যাঁ, লিখিত লিখিত প্রাপ্তি স্বীকারের কথা বলা আছে তামাদি আইনের 19 ধারায়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তামাদি আইনের 19 ধারা অনুযায়ী লিখিত দায় স্বীকারের প্রভাব কি? এখানে বলা আছে যে তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু করা হবে। প্রশ্ন হচ্ছে তামাদি আইনের 19 ধারা অনুযায়ী লিখিত দায় স্বীকারের প্রভাব কি? অর্থাৎ তামাদি আইনের 19 ধারায় যদি কেউ লিখিত ভাবে কোনো দায় স্বীকার করে, যেমন শামীম বলছে হ্যাঁ ভাই আপনার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছিল, আমি কোনো কারণে এগ্রিমেন্টটা রক্ষা করতে পারি নাই, তো আমি পরবর্তী একটা সময় দিল, এই সময়ের মধ্যে আমি আপনার এগ্রিমেন্ট রক্ষা করব। এই যে দায়, শামীমের যে আমার প্রতি যে দায় ছিল, সে দায়টা যে স্বীকার করছে, এই দায় স্বীকারের ফলাফলটা কি হবে? ফলাফল হচ্ছে তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে। অর্থাৎ যেদিন সে দায়টা স্বীকার করছে সেই দিন থেকে নতুনভাবে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তামাদি আইনের 19 ধারা অনুযায়ী স্বীকৃতির ফলাফল কোনটি? উত্তর হচ্ছে উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে। একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরাই দিছে, একটু একটু আলাদা করে দিচ্ছে, ঠিক আছে? এমন ভাবে প্রশ্ন আলাদা করে দিয়ে আমাদের মানে আপনাদেরকে কনফিউজড করে দিতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে কখন লিখিত প্রাপ্তি স্বীকারের স্বাক্ষর সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে লিখিত প্রাপ্তি স্বীকারের স্বাক্ষর সম্পর্কে মৌখিক সাক্ষ্য কখন দেওয়া যাবে? লিখিত প্রাপ্তি স্বীকারটা যদি তারিখবিহীন হয়, অর্থাৎ আহ, এই যে শামীমের সাথে যে আমার একটি এগ্রিমেন্ট হয়েছে, এখানে যদি শামীম দায় স্বীকার করে, মানে প্রাপ্তি স্বীকার করে, তো স্বীকারে যদি সে বলে যে আমি
3 মাস পরে বা 4 মাস পরে বা 5 মাস পরে যে সময়টা সে দিবে ওই সময় পরে সে চুক্তি পালন করবে, কিন্তু ওই তারিখটা সে উল্লেখ করেনি। তো যখন সে এরকম তারিখ উল্লেখ না করবে সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। এটা অনেক সময় এমসিকিউতে আসছে, আমি দেখছি এই প্রশ্নটা আসছে আর কি। তো তামাদি আইনের 19 ধারার পরে হচ্ছে আমরা 20 ধারা 21 ধারা এটা একটু আলোচনা করি। তামাদি আইনের 20 ধারায় কি বলছে, যে তামাদি আইনের 20 ধারায় বলছে যে নির্ধারিত সময়ের পূর্বে যদি কেউ মানে শামীমের সাথে আমার একটা 1 লক্ষ টাকার একটা চুক্তি হয়েছে, অর্থাৎ আমি আমার একটা যে কোনো প্রোডাক্ট শামীমের কাছে বিক্রি করছি বাকিতে। তো শামীম বলছে কি যে ভাই আপনার এই প্রোডাক্টের দাম আমি 3 মাস পরে বা 4 মাস পরে যে কোনো একটা সময় সে দিছে, সেই সময় পরে আপনার আমি মূল্য 1 লাখ টাকা শোধ করে দিব। তো সেই সময়টা পার হয়ে গেছে, ওই সময়ের মধ্যে শামীম কি করছে, 1 লক্ষ টাকা দেয় নাই। না দেওয়ার কারণে শামীমের বিরুদ্ধে আমি অর্থের মোকদ্দমা করতে পারবো 3 বছরের মধ্যে। তো যে কোনো অর্থের মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। তো 3 বছরের বিরুদ্ধে শামীমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবো। তো 3 বছরের ভিতরে আমি আলসেমি করে বা যে কোনো ভাবেই হোক আমি শামীমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলাম না। এদিকে কিন্তু তামাদির সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু মোকদ্দমা দায়ের করা হয়নি। তো এক সময় তো তামাদির সময় শেষ হয়ে যাবে। তামাদির সময় শেষ হয়ে গেলে তো আমি আর ওর বিরুদ্ধে মামলা করতে পারবো না। কিন্তু এই 3 বছরের মধ্যে যে কোনো এক সময় বা 2 বছর বা 1 বছর পরে যে কোনো এক সময় শামীম এসে আমার কাছে বলল কি যে ভাই আপনি আমার কাছে যে 1 লাখ টাকা পাইতেন, সেই 1 লাখ টাকার ভিতরে 50,000 টাকা আমি আপনাকে এখন দিচ্ছি, বাকি 50,000 টাকা আমি আপনাকে পরে দিব। এই যে এই যে শামীম একটা দায় স্বীকার করলো, এই যে এই যে শামীম আহ, দায় স্বীকার করে তার কিছু অর্থ পরিশোধ করলো, মানে তার কাছে আমি যে 1 লাখ টাকা পাইতাম সে 50,000 টাকা আমাকে দিয়ে দিল। যেদিন সে 50 লাখ টাকা আমাকে 50,000 টাকা আমাকে দিয়ে দিল, সেদিন থেকে নতুন করে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে 3 বছর, পরবর্তী 3 বছর। অর্থাৎ তামাদি আইনের 20 ধারায় বলছে যে যদি কোনো দেনা আংশিক পরিশোধ অথবা সুদ সুদ আংশিকভাবে পরিশোধ করা হয়, তো যেদিন সেটা পরিশোধ করা হবে সেদিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তামাদি আইনের 19 ধারায় আমরা দেখছিলাম যে লিখিতভাবে যদি কেউ প্রাপ্তি স্বীকার করে, মানে স্বীকার করছে যে হ্যাঁ তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছে, তো এই স্বীকারটা যেদিন সে করবে সেদিন থেকে নতুন করে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর তামাদি আইনের 20 ধারায় বলছে কি, যেদিন থেকে সে মানে তার কাছে যে আমার যে দেনা, সাপোজ ব্যাংকের থেকে আমি 1 কোটি টাকা লোন করছি, সেই 1 কোটি টাকা লোন আমি যদি 1 বছরের ভিতরে 1 কোটি টাকা লোন শোধ করব, তো আমি শোধ করি নাই। পরবর্তীতে ব্যাংক আমার বিরুদ্ধে একটা নির্দিষ্ট সময় পাবে, তামাদির মেয়াদ পাবে মামলা করার জন্য। তো ওই তামাদির মেয়াদ গণনা চলতে থাকা অবস্থায় যে কোনো এক সময় এসে যার কাছে টাকা পাওয়া যাবে সে এসে বললো কি যে আমি 1 কোটি টাকার ভিতরে 50 লাখ টাকা এখন শোধ করে দিচ্ছি। যেদিন শোধ করে দিবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা নতুন করে শুরু হবে। 19 ধারাতেও তামাদি মেয়াদ গণনা নতুন করে শুরু হবে, 20 ধারাতেও তামাদি মেয়াদ গণনা নতুন করে শুরু হবে। পার্থক্য হচ্ছে যে ওইটা লিখিতভাবে স্বীকার করতে হবে যে আমি চুক্তি ভঙ্গ করছি, আমি এই চুক্তি আবার নতুন করে পালন করব। আর এখানে হচ্ছে অর্থ পরিশোধ করতে হবে, মানে কিছু অর্থ পরিশোধ করে দিতে হবে। আর তামাদি আইনের 19 ধারা এবং 20 ধারায় কিছু প্রতিনিধির কথা বলা আছে, যে
আমি মানে আমি একটু চুপ করে আছি। তো তামাদি আইনের যে 22 মানে আমরা তো 19, 20, 21 ধারাটা মানে 21 ধারায় কিছু বৈধ প্রতিনিধির কথা বলা আছে। মানে যারা সাপোজ তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট হইলো। তো তোমার পক্ষে মানে তুমি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবা বা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবা বা তোমার পক্ষে আমি কিছু মানে তোমার পক্ষে অন্য কেউ প্রতিনিধিত্ব করতে পারবে। ঠিক আছে? সে প্রতিনিধি কারা? এখানে ৪ ধরনের প্রতিনিধির কথা বলা আছে। প্রতিনিধিটা আমি ৪ ধরনের প্রতিনিধির কথা বলা আছে। একটা হচ্ছে আইনগত অভিভাবক। আইনগত অভিভাবক বলতে যে আমার বাবা, আমার বাবা হচ্ছে আমার আইনগত অভিভাবক। আরেকটা হচ্ছে কি যে কমিটি বা ম্যানেজার যদি কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে ম্যানেজার হচ্ছে একজন আইনগত প্রতিনিধি। আর অনুরূপ অভিভাবক বা কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। মানে ওই ধরনের কোনো অভিভাবক বা কমিটি বা ম্যানেজার যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় যে এই স্বীকৃতি স্বাক্ষর করতে পারবে বা অর্থ প্রদান করতে পারবে, এটা হচ্ছে ওই এটা হচ্ছে একটি আর এই সরি আমি হচ্ছে যে এই এই ধারাটা মানে আমরা যেহেতু খুব বেশি আসে না সেহেতু এটা অমিট করে গেছিলাম। তো এই কারণে আমার একটু দেখে নিতে হলো বই থেকে। ঠিক আছে? এই তামাদি আইনের ১৯ ধারায় এবং ২০ ধারায় যারা মামলার বাদী এবং বিবাদী থাকবে, তো এই মামলার বাদী এবং বিবাদীর পক্ষে প্রতিনিধিত্ব করতে পারবে যারা, তাদের কথা বলা আছে ২২ ধারায়। প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের ২২ ধারায় তামাদি আইনের ২২ ২১ ধারায় যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা? এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের ১৯ এবং ২০ ধারায় বর্ণিত যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা? তখন যদি এমসিকিউতে লিখবে যে আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার, অনুরূপ অভিভাবক বা কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তো উত্তর হচ্ছে উপরের সবকটি। এই একটা প্রশ্নই আসতে পারে যে এই যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা? আচ্ছা, এখন হচ্ছে ২২ ধারা। ২২ ধারায় বলছে কি যে মামলা দায়েরের পর নতুন কোনো বাদী অথবা বিবাদীকে যদি পক্ষভুক্ত করা হয় তার ফলাফল কি? অর্থাৎ আমি একটি মামলা দায়ের করছি, যেমন কালকে কোর্টে গেছিলাম। তো আমার এক বন্ধু একটা মানে কোম্পানি আইনে একটা মামলা আছে, চলতেছে। তো সে বলতেছে কি যে মামলায় নতুন করে একজন বাদীকে ইনক্লুড করবে। কি করতে হবে? তো মামলায় যদি নতুন কোনো বাদীকে যদি আমি পক্ষভুক্ত করতে চাই তাহলে তো আর্জি সংশোধন করতে হবে। আমরা এটা দেওয়ানি আইন যখন পড়বো তখন জানতে পারবো যে যদি নতুন কোনো ব্যক্তিকে যদি আমরা মামলায় পক্ষভুক্ত করতে চাই তাহলে কি করতে হবে। এটা এমসিকিউতে এরকম একটা প্রশ্ন আসে, আর্জি সংশোধন করতে হবে। আর তামাদি আইনের ২২ ধারায় বলছে কি যে যদি আমরা নতুন কোনো বাদী অথবা বিবাদীকে মামলায় পক্ষভুক্ত করি তাহলে ওই ওই মামলায় তামাদি হচ্ছে ১ বছর। কিন্তু যে বাদী এবং বিবাদীকে আমরা মামলায় পক্ষভুক্ত করব, ওই বাদী এবং বিবাদের ক্ষেত্রে নতুন করে মানে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ তার জন্য কিন্তু আমি যে সময়টা ব্যয় করে ফেলছি সেটা হবে না, তার জন্য আবার তামাদির মেয়াদ নতুন করে শুরু হবে। প্রশ্ন হচ্ছে যে এমসিকিউতে একটা প্রশ্ন আছে যে মামলা দায়েরের পর নতুন কোনো বাদী এবং বিবাদীকে পক্ষভুক্ত করা হলে তার ফলাফল কি হবে? উত্তর হচ্ছে সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে।
তারপর হচ্ছে 23 ধারা। 23 ধারায় হচ্ছে অবিরাম অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল। অর্থাৎ তোমার সাথে আমার একটা চুক্তি হইছে, একটা মানে তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট হইছে যে আমি তোমাকে আগামী 6 মাস বার কাউন্সিলের জন্য ক্লাস ক্লাস করাবো। আচ্ছা, এই ধরনের চুক্তি তো পালন করা যাবে না। আমি অন্য একটা চুক্তির কথা বলি। তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছে যে আহ, তুমি আমার কি চুক্তি বলা যায়, তোমার সাথে আমি একটা একটা বাড়ি বিক্রয়ের চুক্তি হয়েছে। বাড়ি বিক্রয়ের চুক্তি হয়েছে যে আগামী এক এক বছর পরে 1 লক্ষ টাকার 1 কোটি টাকার বিনিময়ে তুমি তোমার বাড়িটা আমার আমার কাছে বিক্রি করে দিবা 1 বছর পরে। তো 1 বছর পরে গিয়ে তুমি চুক্তিটা ভঙ্গ করলা। চুক্তিটা ভঙ্গ করার পরে তোমার বিরুদ্ধে আমার মামলা করার জন্য একটা তামাদি সময় গণনা শুরু হবে, যে আগামী 1 বছরের বিরুদ্ধে আমি 1 বছরের মধ্যে আমি মামলা করতে পারবো। তো পরবর্তীতে যে কোনো এক সময় আইসা তুমি বললা কি যে ভাই, আমি হচ্ছে যে আহ, নতুন করে আপনার সাথে একটা এগ্রিমেন্ট করতেছি যে আমি বাড়ি আপনার কাছে বিক্রি করবো। ঠিক আছে, আপনি আমার বিরুদ্ধে মামলা করেন না। যখন তুমি এই যে স্বীকার করলা এবং তখন থেকে তারপরে গিয়ে যে সময়টা দিলা, যে সেই সময়টা যখন তুমি ভঙ্গ করবা, তখন থেকে আবার নতুন করে তোমার বিরুদ্ধে আমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এভাবে যতবার তুমি চুক্তি করবা এবং যতবার তুমি চুক্তি ভঙ্গ করবা, ততবার তোমার বিরুদ্ধে আমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বলছে তামাদি আইনের 23 ধারায়, যে অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল। মানে চুক্তি করতেছে আর ভঙ্গ করতেছে, চুক্তি করতেছে আর ভঙ্গ করতেছে। যতবার চুক্তি করবে, যতবার চুক্তি ভঙ্গ করবে, ততবারই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এরপর হচ্ছে 24 ধারা। 24 ধারায় বলছে যে ক্ষতির কারণ যেদিন থেকে সৃষ্টি হবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। সাপোজ তোমার মানে ক একটি জমির উপরিভাগের এবং খ ভূগর্ভের মালিক। খ উপরিভাগের তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে, কিন্তু পরে জমিটির উপরিভাগ ধসে পড়ে। সেই ক্ষেত্রে ক কর্তৃক ক্ষয়ের বিরুদ্ধে জমি ধসে পড়ার কারণে মামলা করলে তামাদের মেয়াদ গণনা শুরু হবে কবে থেকে? অর্থাৎ ক এক ব্যক্তি, যে হচ্ছে কোনো একটি জমির মালিক। তো খ করছে কি, ওই জমির কোনো ক্ষতি না করে জমির নিচে একটা মানে কয়লার খনি আছে, সেখান থেকে কয়লা উত্তোলন করতেছে। তো ক কিন্তু ক্ষয়ের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না যতদিন পর্যন্ত না কয়ের উপরিভাগে যে জমি আছে সেই জমির কোনো ক্ষতি হবে। যেদিন ওই কয়লা উত্তোলন করতে করতে এমন একটা পর্যায়ে যাবে, গিয়ে দেখা যাচ্ছে যে ওই কয়ের যে উপরিভাগের জমি, সেই জমি ধসে নিচে পড়ে গেল। যেদিন পড়ে গেল সেই দিনই হচ্ছে কয়ের ক্ষতি হলো। এর আগে তো কয়ের কোনো ক্ষতি হয় নাই। তো যেদিন কয়ের ক্ষতি হবে সেদিন থেকে ক্ষয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা হচ্ছে তামাদি আইনের 24 ধারায় বলছে। তারপর হচ্ছে তামাদি আইনের 26 ধারা। তামাদি আইনের 26 ধারায় বলছে হচ্ছে সুখাধিকার সম্পর্কে। সুখাধিকার কি? সুখাধিকার হলো এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে। অর্থাৎ শামীমের একটা জমি আমার বাড়ির সামনে দিয়ে গেছে। তো আমি করতেছি কি, যে ওই জমি দিয়ে আমি প্রতিনিয়ত হাঁটাচলা করতেছি, আমি বাজারে যাচ্ছি, আমি
আহ, আমার অফিসে যাচ্ছি বা আমার যেখানে প্রয়োজন শামীমের ওই জমির উপর দিয়ে আমি রেগুলারলি যাচ্ছি এবং শামীমও কিছু বলে না। তো দীর্ঘদিন এভাবে আমি ক্রমাগত যাচ্ছি আসছি। তো শামীমের ওই জমির পরে আমার এক ধরনের সত্ত্ব তৈরি হয়ে গেছে, এক ধরনের অধিকার তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে সুখাধিকার। এই সুখাধিকার কিভাবে কয়ভাবে অর্জিত হয়? প্রশ্ন আসতে পারে যে এই সুখাধিকার কয়ভাবে অর্জিত হয়। তো উত্তর হচ্ছে সুখাধিকার দুই ভাবে অর্জিত হয়। একটা হচ্ছে দীর্ঘকাল ভোগজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে, আর একটা হচ্ছে সুখাধিকার অর্জনের মাধ্যমে। দীর্ঘকাল ভোগজনিত দীর্ঘকাল ভোগজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে কিভাবে হয়? যে ক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহার সুখাধিকার হিসেবে এবং অধিকার হিসেবে অব্যাহতভাবে ২০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ করা হয়েছে, এবং যে ক্ষেত্রে কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার, ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন, কোনো ব্যক্তির সুখাধিকার ও অধিকার হিসেবে তাতে সত্য দাবি করে অব্যাহতভাবে ২০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করেছে, সেক্ষেত্রে অনুরূপ আলো ও বাতাস প্রবেশ ও ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার অথবা অন্য কোনো সুখাধিকার নিরঙ্কুশ ও অলঙ্ঘনীয় অধিকারে পরিণত হবে। অর্থাৎ কিভাবে এই সুখাধিকার অর্জিত হয়? সুখাধিকার অর্জিত হয় ২০ বছর যাবৎ যদি কোনো বাধা বিপত্তি ছাড়া স্বাধীনভাবে আমি কোনো একটা জিনিস ভোগ দখল করতে পারি। যেমন আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আলো প্রবেশ করে। সে বাড়ির সামনের ফাঁকা একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে আলো প্রবেশ করে এবং ২০ বছর যাবৎ এভাবে আলো আমার রুমে প্রবেশ করে। ২০ বছর পরে করলো কি যে ওই জায়গার যে মালিক হঠাৎ করে আমার জানলার সোজাসুজি একটা দেওয়াল দিয়ে দিল। দেওয়াল দিয়ে দেওয়ার কারণে হচ্ছে কি আমার বাসায় আর আলো প্রবেশ করছে না। তো আমার সুখাধিকার নষ্ট হয়ে গেছে। মানে আমার যে অধিকার বা যে সত্ত্ব তৈরি হয়েছিল, ওই আলো পাওয়ার যে অধিকার যে তৈরি হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ওই দেওয়াল ভেঙে ফেলার জন্য আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো। শর্ত হচ্ছে কি ২০ বছর। প্রশ্ন আসতে পারে যে এই সুখাধিকার অর্জন করতে গেলে তাকে একটানা কত বছর ভোগ দখল করতে হবে? উত্তর হচ্ছে ২০ বছর। আবার আমার বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে আমি রেগুলারলি যাতায়াত করি। আমি না, আমার এলাকার লোকজন সব যাতায়াত করে একটা রাস্তা দিয়ে। প্রায় ৩০ বছর ৪০ বছর এরকম সময় পর্যন্ত আমি রাস্তা দিয়ে যাতায়াত করি। আমার এলাকাবাসী রাস্তা দিয়ে যাতায়াত করে। হঠাৎ করে এই রাস্তাটা হচ্ছে কি মাসুদ ভাইয়ের। মাসুদ ভাই বলল কি আমার রাস্তায় আমি আর কাউরে যাতায়াত করতে দিব না। আমি এই জায়গায় একটা একটা কাঁটাতারের একটা বেড়া দিয়ে দিল। তো সেক্ষেত্রে মাসুদ ভাই এটা পারবে না। কারণ মাসুদ ভাই সুখাধিকার যে আইন, সে আইন লঙ্ঘন করছে। মাসুদ ভাইয়ের বিরুদ্ধে এলাকাবাসী মামলা করতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে ২০ বছর যাবৎ এলাকাবাসী ওই রাস্তাটা ভোগ দখল ২০ বছর যাবৎ ভোগ দখলে থাকতে হবে। এবং যদি এটা সরকারি সম্পত্তি হয় সেক্ষেত্রে ৬০ বছর। যদি প্রাইভেট সম্পত্তি হয় সেক্ষেত্রে ২০ বছর। যদি সরকারি সম্পত্তি হয় সেক্ষেত্রে ৬০ বছর যাবৎ একটানা ভোগ করতে হবে। তো ২৬ ধারার সুখাধিকার থেকে এতটুকুই প্রশ্ন আছে যে সুখাধিকার কি? সুখাধিকার কয়ভাবে অর্জিত হয়? সুখাধিকার হতে গেলে একটানা কত বছর যাবৎ ভোগ দখল করতে হবে? সরকারি সম্পত্তির ক্ষেত্রে একটানা কত বছর ভোগ দখলে থাকলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে? এই সুখাধিকার থেকে ২৬ ধারায় এই কটাই প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা যাই হচ্ছে ২৮ ধারায়। ২৮ ধারায় বলছে কি বিরুদ্ধ দখলের কথা। অর্থাৎ বিরুদ্ধ দখল কি? বিরুদ্ধ দখলের ইংলিশটাও মাথায় রাখতে হবে, পজিশন। অ্যাডভার্স পজিশন অর্থাৎ বিরুদ্ধ দখল। মানে বিরুদ্ধ দখল না বলে বলতে হবে যে, বলতে পারে প্রশ্নে যে অ্যাডভার্স পজিশনের কথা কোথায় বলা আছে? তখন বলতে হবে তামাদি আইনের ২৮ ধারায়। তো এটা কি? ১২ বছর দখলে থাকার কারণে স্থাবর সম্পত্তিতে যে সত্ত্ব তৈরি হয় তা দখলি সত্ত্ব নামে পরিচিত। তামাদি আইনের ২৮ ধারায় বিরুদ্ধ দখল নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ
কেউ যদি একটানা কোনো সম্পত্তি ১২ বছর ভোগ দখলে থাকে এবং ওই সম্পত্তি যেমন শামীমের একটা ১ বিঘা জায়গা আছে, সেই ১ বিঘা জায়গার পরে বাড়ি টাড়ি করে মাসুদ ভাই ১২ বছর যাবৎ আছে ওখানে, সেই জমির পরে সে একটা মার্কেটও করছে, সে মার্কেট ভাড়া দিছে, শামীম কোনোদিন প্রতিবাদ করতে আসে নাই। এভাবে একটানা ১২ বছর যাবৎ মাসুদ ভাই ওই সম্পত্তিটা ভোগ দখল করছে। তো ১২ বছর পরে শামীম যদি আইসা বলে যে এই জমির মালিক আমি, আপনি সরে যান, শামীম সেটা পারবে না। কারণ তামাদি আইনে ২৮ ধারায় বলছে কি যে ওই ১২ বছর একটানা ভোগ দখল করার কারণে ওই সম্পত্তিতে মাসুদ ভাইয়ের একটা সত্ত্ব তৈরি হয়ে গেছে, একটা মালিকানা সত্ত্ব তৈরি হয়ে গেছে। এবং শামীমের যে সত্ত্ব ছিল, যে মালিকানা সত্ত্ব ছিল, সেই মালিকানার সত্ত্ব বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে তামাদি আইনে ২৮ ধারায় বলছে। তামাদি আইনে ২৮ ধারায় আর বেশি কিছু নাই, এতটুকুই। এবার হচ্ছে লাস্ট যে ধারাটা, ধারা ২৯। ধারা ২৯-এ বলছে কি যে এই তামাদি আইনের কতিপয় কতিপয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা। মানে কিছু, কিছু আইনের ক্ষেত্রে তামাদি আইনের যে সময়গুলা, এই সময়গুলা আমরা ব্যবহার করব না। বা তামাদি আইনের যে শর্তগুলা, এই শর্তগুলা ওই কিছু, কিছু আইনের ক্ষেত্রে প্রতিপালন করা হবে না। সেগুলা কি? তামাদি আইনের ২৯-এর ২ ধারা অনুযায়ী তামাদি আইনের ৫ ধারা বিশেষ আইনে, যেমন বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও অর্থঋণ আদালত আইন ২০০৩-এ উল্লেখিত তামাদির জন্য প্রযোজ্য না। অর্থাৎ তামাদি আইনের ৫ ধারায় আমরা বিলম্ব মওকুফের যে আবেদনটা করছিলাম, সেটা তামাদি আইনের ৫ ধারায় যে বিলম্ব মওকুফের যে আবেদনটা করা হয়েছিল, সেটা এই ১৯৭৪ সালের যে বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং হচ্ছে ২০০৩ সালের যে অর্থঋণ আদালত আইন, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ আমি এই যে আহ, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আমি ওই যে আপিল রিভিশনে বা আপিলের দরখাস্তের জন্য আমি যে বিলম্ব মওকুফের আবেদন করতে পারতাম, এই ধরনের বিলম্ব মওকুফের আবেদন আমি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কোনো মামলায় যদি আপিল রিভিশন করতে হয়, সেক্ষেত্রে আমি করতে পারবো না। বা ২০০৩ সালের যে অর্থঋণ আদালতের আইনের কোনো মোকদ্দমায় আমি এই তামাদি আইনের ৫ ধারা প্রয়োগ করতে পারবো না। এটাই বলছে ২৯ ধারায়। আবার এই আইনের অধীন বিশেষ ট্রাইব্যুনালের আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে এমন আদেশ জারির তারিখ হতে ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করা যাবে। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের করতে না পারলে তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফের জন্য আবেদন গ্রহণযোগ্য না। অর্থাৎ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বলছে কি যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আদালত যদি কোনো রায় দেয়, তার বিরুদ্ধে ৩০ দিনের বিরুদ্ধে সেই রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে। তো কোনো কারণে যদি সে সে দেখা যাচ্ছে তার করোনা হইছে, অথবা তার ডেঙ্গু হইছে, ডেঙ্গু বা করোনা ইত্যাদি হওয়ার কারণে সে ওই ৩০ দিনের মধ্যে মামলা করতে পারে নাই। সেক্ষেত্রে অন্য কোনো আইন হইলে করতাম কি, আমি তামাদি আইনের ৫ ধারায় একটা বিলম্ব মওকুফের জন্য আবেদন করতাম যথেষ্ট কারণ প্রদর্শন করে। কিন্তু ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ২০০৩ সালের অর্থঋণ আদালত আইনের ক্ষেত্রে আমি এই ধরনের বিলম্ব মওকুফের সুবিধাটা পাবো না। আবার বলছে কি যে এই আইনের কোনো বিধান ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারাকে প্রভাবিত করবে না। আবার এই আইনের কোনো বিধান বিবাহ বিচ্ছেদ অনুসারে আনীত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ তামাদি আইনের কোনো বিধান চুক্তি আইনের ২৫ ধারায় প্রযোজ্য হবে না এবং তামাদি আইনের কোনো বিধান ১৯৬৯ সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন চুক্তি আইনের ২৫ ধারায় আসলে কি বলছে? মাসুদ ভাই, চুক্তি আইনের ২৫ ধারায় জানি কি বলছিল?
হ্যাঁ চুক্তি আইনের 25 ধারায় যেন কি বলছিল আমার মনে আসতেছে না এই মুহূর্তে। মানে কিছু কিছু বিশেষ আইনের ক্ষেত্রে আমাদের আইনের 9 থেকে 4 ধারা, 9 থেকে 18 ধারা, 22 ধারা এই বিধানগুলো তারা অন্য অন্য কোনো কিছু প্রযোজ্য হবে। এইটাই বলা হচ্ছে চুক্তি আইন। চুক্তি আইনের 25 ধারা হচ্ছে চুক্তি আইনের 25 ধারাটা কি করতে আমার মনে পড়ছে না। আচ্ছা যাও, চুক্তি আইনের 25 ধারায় যেটা আছে, চুক্তি আইনের সব ধারা না, কিন্তু চুক্তি আইনের শুধুমাত্র 25 ধারা এই আইনের কোনো বিধানকে 25 ধারাকে এই আইনের কোনো বিধান প্রভাবিত করতে পারবে না। আর 1969 সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রেও এই ধারা প্রয়োগ করা যাবে না। এবং 1974 সালের বিশেষ ক্ষমতা আইন এবং 2003 সালের অর্থ ঋণ আদালতের যে আইন, সে আইনের ক্ষেত্রেও তামাদি আইনের এই 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করা যাবে না। যে সকল এলাকা 1882 সালের সুখাধিকার আইনের আওতাভুক্ত, সে সকল এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে এই আইনের 26 ও 27 ধারা এবং 2 ধারায় বর্ণিত সুখাধিকারের সংজ্ঞা প্রযোজ্য হবে না। অর্থাৎ 26 ধারায় আমরা যে সুখাধিকার সম্পর্কে আলোচনা করছিলাম, যে 20 বছর যাবত যদি একটানা কোনো সম্পত্তি কেউ আহ, বাধাহীনভাবে ভোগ দখল করে, তাহলে তার এক ধরনের সুখাধিকার তৈরি হয়। তো যদি আমাদের সুখাধিকার আইনটা হচ্ছে 1882 সালের সুখাধিকার আইন, এই 1882 সালের সুখাধিকার আইনে কিছু কিছু এলাকাকে চিহ্নিত করে দিছে যে এই সমস্ত এলাকার ক্ষেত্রে সুখাধিকার আইন প্রযোজ্য হবে না। তো আমার এলাকাগুলোর কথা মনে নাই এবং সুখাধিকার আইনটা আমি ওইভাবে পড়িও নাই। তবে ওই আইনে যে সমস্ত এলাকার কথা উল্লেখ করা আছে, সেই সমস্ত এলাকার ক্ষেত্রে আপনি 20 বছর কেন 50 বছর যাবত যদি ভোগ দখল করেন, তারপরেও আপনার সুখাধিকার তৈরি হবে না। তো এটাই হচ্ছে 29 ধারার মূল বিষয়। যে 29 ধারায় তাহলে আমাকে আমাকে কি বলছে, প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের 5 ধারা নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো ওখানে অনেকগুলো অপশন দেওয়া থাকবে। আমাদের যদি জানা থাকে যে তামাদি আইনের 5 ধারা 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, অথবা 2003 সালের অর্থ ঋণ আদালত আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমাদের যদি এই দুইটা জানা থাকে, 2003, 1974, তাহলে আমাদের অন্য যতগুলাই অপশন দেওয়া থাক, যতই কনফিউজড করুক, আমরা উত্তর দিতে পারবো। এবং তামাদি আইনের কোনো ধারাই চুক্তি আইনের 25 ধারাকে এবং 1969 সালের বিবাহ বিচ্ছেদ আইনকে প্রভাবিত করবে না। এবং তামাদি আইনের 26 এবং 27 ধারা সুখাধিকার আইনে যে সমস্ত এলাকায় এই সুখাধিকার আইনের আওতামুক্ত, সে সমস্ত এলাকায় যদি কোনো মামলার উদ্ভূত হয়, সেক্ষেত্রে এই 26 ধারা এবং 27 ধারা প্রযোজ্য হবে না। তো এটাই হচ্ছে আমাদের তামাদি আইনের যতগুলো সেকশন ছিল সেগুলো শেষ হয়ে গেল। তামাদি আইনে আমাদের এখন আহ, যেগুলো আছে সেগুলো হচ্ছে যে তামাদির যে সময়, যদিও আমি আমাদের পরীক্ষাতে আসে নাই এবং আমি ম্যাক্সিমাম পরীক্ষার প্রশ্নে দেখছি যে এই মানে তামাদির সময় গণনা, যে অর্থাৎ কতদিনের মধ্যে মামলা করতে হবে, আহ, চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা কতদিনের মধ্যে করতে হবে, তারপরে মালিকানা সত্ত্ব দখল পুনরুদ্ধারের মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হবে, বেদখল হইলে কতদিনের মধ্যে মামলা করতে হবে, তারপরে বিক্রয় চুক্তি রদের মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হবে, প্রতারণার মামলা কতদিনের মধ্যে করতে হবে, অর্থের মামলা কতদিনের মধ্যে করতে হবে। এই যে অনুচ্ছেদগুলা তামাদি আইনে এরকম প্রথম তফসিলে 183টা অনুচ্ছেদ আছে। তো 183টা অনুচ্ছেদের মধ্যে আমাদের বেশি পড়ার দরকার নাই। আমরা 20 থেকে 25টা অনুচ্ছেদ পড়ব এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে এর আগের ক্লাসে মাসুদ ভাই যে দু একটা ফর্মুলা বলে দিছে, ওই ফর্মুলাটা মাথায় রাখবো, তাহলে ইনশাল্লাহ অত পড়া লাগবে না। মেন কিছু জিনিস আমাদের পড়া লাগবে, যেমন হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট প্রতিকারের মামলা কতদিনের মধ্যে করতে হয়, যেখানে তারপরে মালিকানার সত্ত্ব দখল পুনরুদ্ধারের মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হয়, অর্থের মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হয়, তারপরে দেনমোহর সংক্রান্ত মোকদ্দমা কতদিনের মধ্যে করতে হয়,
তারপরে এরকম 30 থেকে 35টা পড়লেই হয়ে যাবে। আমি একটা সাজেশনের মতো করে দেবো, ঠিক আছে? কারণ 183টা মুখস্থ করে মাথায় রাখা সম্ভব না। তো যেগুলা ইম্পর্টেন্ট, সচরাচর ব্যবহার করা হয়, এরকম কিছু পড়লেই হবে। আচ্ছা, আজকে আমরা যে 29 ধারা শেষ করলাম, এটা এটা হচ্ছে যে ডলি আপা কি বলতে পারবেন 12 ধারা থেকে 29 ধারা পর্যন্ত হেডলাইন গুলা শুধু? 12 ধারায় কি বলছে? শামীম, শুনতে পাচ্ছ? শামীম, আনমিউট হও। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি যে আমরা যে 12 ধারা থেকে 29 ধারা পর্যন্ত আজকে আলোচনা করলাম, এই 12 ধারা থেকে 29 ধারা পর্যন্ত ধারাগুলার হেডলাইন গুলা কি বলতে পারবা? মানে ধারাগুলার যে হেডিং গুলা কি বলতে পারবা? কি কি বলছে? 12 ধারায় কি, 13 ধারায় কি, ভারত আমাদের মেয়াদ গণনা হুম, 12 থেকে 25 আমাদের মেয়াদ গণনা। হ্যাঁ, 12 ধারায় কি বলছে? তেরো ধারা হলো তামাদি স্ফূর্তি। 12 ধারায় কি বলছে? 12 ধারায় কি বলছে? 12 ধারা তামাদি মেয়াদ গণনার সময় বাদ কয়টি ক্ষেত্রে? চারটি। হ্যাঁ, চারটি ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনার সময় বাদ যাবে। 13 ধারায় কি বলছে? বিদেশে। 13 ধারায় বলছে বিদেশে। তামাদি স্ফূর্তি আমি বলি, হ্যাঁ, 12 ধারায় বলছে তামাদির চারটি ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা বাদ যাবে। 13 ধারায় বলছে বিদেশে, অর্থাৎ সরকারি কাজে যদি বিদেশ থাকে, তা বিদেশ যে কয়দিনের জন্য থাকবে সেই কয়দিন সময় বাদ যাবে। তোমাদের দিকে বাদ যাবে। বাদ যাবে। 14 ধারায় বলছে কি এখতিয়ারবিহীন, অর্থাৎ এখতিয়ারবিহীন বলতে কি যে আদালতের এখতিয়ার নেই ওই আদালতে মামলা করছে, তাহলে সময় লাগছে, সেই সময়টা বাদ যাবে। 15 ধারায় বলছে কি কার্যক্রম বন্ধ। কার্যক্রম বন্ধ বন্ধ বলতে আদালত নোটিশ দিয়ে তার কার্যক্রম, হুম। তারপরে 17 ধারায় বলছে কি, আমাদের অধিকার লাগে পূর্বে 17 ধারা, হ্যাঁ, 17 ধারায় বলছে মৃত্যুর ফলাফল। 18 ধারায় বলছে প্রতারণার ফলাফল। 19 ধারায় বলছে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। 20 ধারায় বলছে আংশিক দায় স্বীকারের ফলাফল। ঠিক আছে? 21 ধারায় বলছে যে 19 ও 20 ধারায় কিছু প্রতিনিধির কথা বলা আছে। 21 ধারায় সেই প্রতিনিধির নামগুলা বলা আছে, কারা সেই প্রতিনিধি। 22 ধারায় বলছে কি যে নতুন করে যদি কোনো বিবাদী বা বাদী বা, বাদী বা বিবাদী পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হলে হ্যাঁ, স্থলাভিষিক্ত হলে। 23 ধারায় বলছে কি অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল। 24 ধারায় বলছে কি, হ্যাঁ, 24 ধারায় বলছে যে ক্ষতির কারণ যেদিন জানবে সেদিন মামলা করার অধিকার সৃষ্টি হবে। 26 ধারায় বলছে সুখাধিকার। 28 ধারায় বলছে বিরুদ্ধ, হ্যাঁ, 28 ধারায় বলছে বিরুদ্ধ দখল। 29 ধারায় বলছে যে কয়টি ক্ষেত্রে তামাদি আইনের যে ধারাগুলা সেগুলা কোন কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কোন কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং কোন কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা বলছে 29 ধারায়। আবার প্রথম দিকে বলো তো দেখি। 12 ধারায় বলা হচ্ছে বই দেখে বলো না, বই দেখে বলো না, বই দেখে না, মুখস্থ বলো। তামাদি আইনের মেয়াদ গণনার থেকে
চারটি ক্ষেত্র থাকবে। চারটি ক্ষেত্রে তামাদি আইন গণনা করা যাবে না। হ্যাঁ 13 নম্বরে হচ্ছে আপনার তামাদির মেয়াদ গণনা বই দেখে বলো না, বিদেশ বই দেখে বলো না। না না বই দেখছি না ভাই। বিদেশে থাকলে, সরকারি কাজে বাইরে থাকলে তামাদির মেয়াদ গণনা হবে না, বাদ যাবে। হুম 14 চৌদ্দটা বলে নাই। এখতিয়ারবিহীন। এখতিয়ারবিহীন আদালতে দায়ের করতে হবে। এখতিয়ারবিহীন আদালতে দায়ের করতে হবে না। এখতিয়ারবিহীন আদালতে মামলা যদি কেউ করে তাহলে তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকবে। 15 কার্যধারা স্থগিত থাকলে, হ্যাঁ কার্যধারা স্থগিত থাকলে। 16 দরকার নাই, 17 দরকার নাই, 17 দরকার আছে। 17 কি? মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যু হলে, মানে কেউ পক্ষভুক্ত হয়ে মামলা করছে, সে যদি নাবালক হয়, সাবালক হয়ে তারপরে মামলা করে, না, মৃত্যুর ফলাফল। তাই না? মৃত্যুর ফলাফল মানে মামলা তোমার বিরুদ্ধে আমি মামলা করব। হ্যাঁ, তো যেদিন তুমি চুক্তি ভঙ্গ করবা বা যেদিন তুমি হচ্ছে জোর করে আমার সম্পত্তি দখল করবা বা যেদিন তুমি আমার সাথে প্রতারণা করবা, হ্যাঁ সেদিন থেকে তো মামলা করার অধিকার সৃষ্টি হবে তোমার বিরুদ্ধে, তাই না? তো তার আগে আমি মারা গেলাম, তাহলে কি হবে? 17 ধারায় বলছে এইটা, যে মামলা করার অধিকার সৃষ্টি হওয়ার পূর্বে মৃত্যুর ফলাফল। তার প্রতিনিধিরে নিকট প্রতিনিধিরে মামলা করার অধিকার দেওয়া হবে। হ্যাঁ এটা 17 ধারায় বলছে যে মামলা করার অধিকার সৃষ্টি হওয়ার পূর্বে মৃত্যুর ফলাফলটা কি। 18 ধারায় কি বলছে প্রতারণা, শোনো, এখানে একটু একটু কবিতার মতো করে মনে রাখতে হবে। 17 ধারায় মৃত্যুর ফলাফল, 18 ধারায় প্রতারণার ফলাফল, 19 ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, 20 ধারায় আংশিক দায় স্বীকারের ফলাফল, আর 21 ধারায় হচ্ছে ওই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, 22 ধারায় বলছে নতুন বাদী বা বিবাদী পক্ষভুক্তি করার ফলাফল। সবই ফলাফল, ঠিক আছে। 23 ধারায় বলছে যে অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল। এই ফলাফল কটা যদি মনে রাখতে পারো তাহলে কি 17 ধারায় কি, ভাই 17 ধারায় কি, 17 ধারায় কি কিসের ফলাফল? 17 ধারায় ওই যদি মৃত্যু, আরে ওইভাবে বলো না, ডলি আপা বলেন তো, এই ছন্দের মতো করে বলেন তো। ফলাফল মৃত্যুর ফলাফল 18 ধারায় প্রতারণা ফলাফল, প্রতারণার ফলাফল, ফলাফলটা বলবা। হ্যাঁ, হ্যাঁ। 17 ধারায় কি? মৃত্যুর ফলাফল, 18 হচ্ছে প্রতারণার ফলাফল, 19 হচ্ছে লিখিত স্বীকারোক্তির ফলাফল, ফলাফল। এটা ফলাফল। হ্যাঁ 20 20 হচ্ছে দায় 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 স্বীকারের ফলাফল লিখি। স্বীকারের ফলাফল, হ্যাঁ আর 22 ধারায় 22 দেওয়া হচ্ছে নতুন বাদী বিবাদী যদি পক্ষ করা হয় তার ফলাফল। তার ফলাফল। হ্যাঁ 23 ধারায় বারবার চুক্তি ভঙ্গ, বারবার চুক্তি ভঙ্গের ফলাফল। অবিলম্বে চুক্তি ভঙ্গ। হ্যাঁ তাহলে এই ফলাফল যদি আমি মনে রাখতে পারি তার 6টা ধারা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যে আজকে এই যে 12 থেকে 30 ধারা 29 ধারা পর্যন্ত পড়াইলাম, এর ভিতরে কোন ধারাটা বুঝতে পারোনি এটা বলো। 15 মিনিট টাইম দিলাম। 21 ধারার যে অক্ষম ব্যক্তির প্রতিনিধির যে প্রতিনিধি কারা, তাদের নাম গুলা ক্লিয়ার হবে। আচ্ছা 21 ধারায় 19 ও 20 ধারায় যারা আছে তাদের যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি থাকে, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা, মানে আমি একটা কোম্পানির বিরুদ্ধে মামলা করলাম, তো ওই মামলাটা আমি কোম্পানির মানে হ্যান্ডেল করতে পারবে কে? কোম্পানির এমডি অথবা কোম্পানির ম্যানেজার, তাহলে ম্যানেজার একজন প্রতিনিধি। তারপর আমি নাবালক, ঠিক আছে,
আমি নাবালক, আমার বিরুদ্ধে শামীম মামলা করছে। তো শামীম কি আমার বিরুদ্ধে মামলা করতে পারবে? সেক্ষেত্রে আমার আইনগত অভিভাবক কে? আমার বাবা। আমার বাবার বিরুদ্ধে মামলা করবে। ঠিক আছে? তো এইভাবে এই এই ২১ ধারায় বলছে যে এই ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কোনো ম্যানেজার অথবা আইনগত অভিভাবক অথবা হচ্ছে গিয়ে কোনো কোম্পানির এমডি। তিনটার কথা বলছে, তিনটা না চারটা, এক মিনিট। ভাই কোন কোন ক্ষেত্রে, হ্যালো, হ্যাঁ বলো। বলছি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা, বাধ্যতামূলক ক্ষমতা কোন কোন ধারায়, এটা একটু যদি ফাইন্ড আউট করে দিতেন তাহলে আমি বুঝতে আমার সুবিধা হতো। ও, আদালতের স্বেচ্ছাধীন, বিবেচনামূলক এবং বাধ্যতামূলক। হ্যাঁ হ্যাঁ। যেমন তামাদি আইনের ৩ ধারায় বলছে কি, তামাদি অন্তে দায়েরকৃত মামলা খারিজ। অর্থাৎ 3 আর 14 হলো বাধ্যতামূলক। হ্যাঁ, ৩ আর ১৪ হচ্ছে বাধ্যতামূলক, আর ৫ ধারা হচ্ছে বিবেচনামূলক। 14 বাধ্যতামূলক। ৩, ১৪ না, আর ৩, ৬, ৭, ৮, ১৪ এগুলো সব বাধ্যতামূলক। শুধু আরেকবার বলেন ভাই। ৩, 3, ৩, ৬, ৭, 3, 6, 7, ৮, 8, তারপরে হচ্ছে ১৪, 14 এগুলো হচ্ছে সব বাধ্যতামূলক। বাধ্যতামূলক। হ্যাঁ। এবং ৫ ধারাটা হচ্ছে বিবেচনামূলক। শুধু 5 ধারা? হ্যাঁ, শুধু ৫ ধারাটা হচ্ছে বিবেচনামূলক। এই বাধ্যতামূলক আর বিবেচনামূলক থেকে তোমার প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ, যে তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করা আদালতের কোন ধরনের ক্ষমতা? আর এইটা একটা প্রশ্ন আসতে পারে। আর তামাদি অন্তে দায়েরকৃত মামলা খারিজ, এটা আদালতের কোন ধরনের ক্ষমতা? আর কোনো প্রশ্ন আসবে না। তবে জেনে রাখা ভালো আর কি। জেনে রাখা ভালো যে ৬ ধারায় যে আইনগত অক্ষমতা, ৭ ধারায় বলছে কি যে কোনো ব্যক্তি মামলা করার অধিকার অর্জনের পূর্বে যদি মারা যায় অথবা যদি সে সময় নাবালক থাকে, সেক্ষেত্রে তার আইনগত প্রতিনিধি মামলা করার অধিকার অর্জন করবে। এই যে সুবিধাটা তোমাকে দিচ্ছে, এটাও আদালতের জন্য বাধ্যতামূলক। এবং ৮ ধারায় যে বলছে যে ২টা শর্তের কথা, যে অগ্রগ্রহের মোকদ্দমার ক্ষেত্রে তামাদি আইনের ৬ ও ৭ ধারার বিধান প্রযোজ্য হবে না। এবং আহ, তুমি নতুন করে যে তামাদির সময় পাবা, এই তামাদির সর্বোচ্চ মেয়াদ হচ্ছে ৩ বছর। এইগুলা কিন্তু সব পালন করা আদালতের জন্য বাধ্যতামূলক, বিবেচনামূলক না। তো তামাদি আইনের সবগুলা ধারা পর্যালোচনা করে আমি শুধুমাত্র একটা ধারায় পাইছি বিবেচনামূলক, সেটা হচ্ছে ২৮ ধারা, ওই সরি ৫ ধারা। হ্যাঁ, বিলম্ব মওকুফের আবেদন, এটা হচ্ছে আদালতের একান্তই বিবেচনামূলক একটা ক্ষমতা। ঠিক আছে? তো তুমি শুধু বিবেচনামূলকটাই মাথায় রাখো যে তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফ করা এটা আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা। নেক্সট। আর স্বেচ্ছাধীন ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা একই জিনিস। আর কোন যদি প্রশ্ন? অবজেক্টিভ দেওয়া থাকে স্বেচ্ছাধীন ক্ষমতা আবার বিবেচনামূলক এরকম তো ক্ষমতা দুটো। এরকম তো দেওয়া থাকে না। এরকম কি দেওয়া আছে? এরকম কোন প্রশ্ন পাইছো? আমি তো অবজেক্টিভ একটা দেখলাম আর কি, 12 সালে প্রশ্ন সলিউশন। আচ্ছা, প্রশ্নটা আমারে ছবি তুলে পাঠাই দিও। আচ্ছা। দলিয়া বা কোনো প্রশ্ন আছে?
আমরা যে 15 বাজে তো আমরা আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব। আর নেক্সট এর দিন হচ্ছে তোমাদের এই তামাদি আইনের যে 1 থেকে 29 ধারা, এই 1 থেকে 29 ধারা না, নেক্সট এর দিন হচ্ছে আমি ওই ইগুলা নিয়ে আলোচনা করব। ওই যে মানে তোমার তামাদি আইনের যে 3টা তফসিল আছে না, এই 3টা হুম। তফসিলের ভিতরে 2টা তফসিলই তো বাতিল। একটা তফসিল আচ্ছা ভাই, একটা প্রশ্ন সেটা হলো নতুন বইতে পাচ্ছি আমাদের আইনের তফসিল কয়টি? হুম, যেমন আছে 3টি, দ্বিতীয় তৃতীয় তফসিল বাতিল। হুম। এই 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 কথাটা ওখানে উল্লেখ করা নেই, নতুন বইতে যে আছে 1টি, ওইটাও কি সঠিক হবে? তামাদি আইনের তফসিল কয়টি যদি বলা থাকে, তখন হুম, তোমাকে বলতে হবে 3টি। হুম, ঠিক আছে? হুম, আর এই তফসিল নিয়ে কোনো প্রশ্ন আজ পর্যন্ত জীবনে কোনোদিন আসে নাই। ঠিক আছে? এটা নিয়ে তোমার অত মাথা ব্যথা দেখানোর কিছু নাই। তুমি শুধু জানো যে তফসিল আছে হুম। 3টা, তার মধ্যে 2টা বাতিল। এই নিয়ে এত মাথা নষ্ট আচ্ছা করে লাভ নাই। আচ্ছা, একটাই মোট 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 ধারা যে 29টি। মোট ধারা আছে 32টি, তার মধ্যে 3টা বাতিল। এখন আছে হ্যাঁ 29টা। হ্যাঁ 29টি। হ্যাঁ। আর কোনো প্রশ্ন? তামাদি আইন না থেকে আর কোনো আমার প্রশ্ন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি যে তুমি কি পড়ছো? ঠিক আছে? আগের দিনে যে আমি যে 9টা ধারা পড়াইছিলাম আর আজকে যে পড়াইলাম, তুমি বুঝতে পারছো কিনা দেখি। বল। তামাদি আইনের 6 ও 7 ধারায় আদালত হুম, যে আহ, তামাদি গণনার সময় মানে বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করবেন, এটা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে? 6 ও 7 ধারা হুম। তামাদি আইনের 6। অগ্রকুড়ায়ের মামলা, অগ্রকুড়ায়ের মামলা। আমি আবার প্রশ্ন করি, হ্যাঁ, তামাদি আইনের 6 ও 7 ধারা কোন ধরনের হুম, মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে? অগ্রকুড়ায়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এই যে তুমি যে পড়নি, তার বিশেষ প্রমাণ হচ্ছে এইটা। তামাদি আইনের 6 ও 7 ধারার বিধান অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর তুমি বললা কি প্রযোজ্য হবে। ও তামাদি আমি প্রশ্ন করছি যে তামাদি আইনের 6 ও 7 ধারা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ও আচ্ছা। তামাদি আইনের 6 ও 7 ধারা আমি কি বলছিলাম? তামাদি আইনের 6 ও 7 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধুমাত্র মূল মামলা। কোনো আপিল, রিভিউ, রিভিশন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। যে আপিলের ক্ষেত্রে তুমি যে জড়বুদ্ধি সম্পন্ন বা নাবালক, হ্যাঁ, এই সমস্ত হুম, জিনিস হুম, আপিলের ক্ষেত্রে হুম। তুমি বলতে পারবা না। কিন্তু তুমি মূল মামলায় বলতে পারবা। ঠিক আছে? মূল মামলা আর আপিল নিয়ে তো তোমার বোঝানোর কিছু নাই, আছে? না। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। বলো। সেটা হচ্ছে বলেন। আহ, দাঁড়াও 1 মিনিট। এই যে 6 ও 7 ধারায় জি। 3টি কারণের কথা উল্লেখ আছে যে এই 3টি কারণে আদালত তোমার বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করবে। সে 3টি কারণ কি? 6 ধারায়। 6 ধারায় যে 3টি কারণ বলা আছে, যে যে 3টি কারণে আদালত বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করবে, সে 3টি কারণ কি? নাবালকত্ব, উন্মাদ, জলবদ্ধি। হ্যাঁ, ঠিক আছে। শামীম যে পড়াশোনা করে নাই, তার শামীমের প্রশ্নের উত্তর থেকে বোঝা যাচ্ছে। ও ভাই, না পড়াশোনা করেছি ভাই। তুমি পারতেছো না কেন? শামীম ভাই আমার থেকে ভালো করে, অনেক করে। বললে তো হবে না। পারে না, উত্তর তো দিতে পারতেছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আইনগত অপারগতা অবসান হওয়ার পর বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার কত বছর আহ, মানে যে মানে আদালত যে বিলম্ব মওকুফের যে আবেদন করবে, হ্যাঁ, মনে করো সাপোজ
তোমার মামলা করার তামাদির মেয়াদ হচ্ছে মানে মালিকানা সত্ত্ব দখল পুনরুদ্ধারে মামলা করার তামাদি কত? মালিকের 12 বছর। 12 বছর। তো এই 12 বছরই তুমি পাগল ছিলা, হুম, ঠিক আছে? 12 বছরে একদিন পরে গিয়ে তুমি সুস্থ হয়েছো। তো হুম, তুমি তো আদালতের কাছে আবেদন করছো যে আমি মহামান্য আদালত, আমি হচ্ছে 12 বছর যাবৎ পাগল ছিলাম, যার কারণে মামলা করতে পারি নাই। তো আমাকে আপনার এই যে বিলম্ব মওকুফের আবেদন করবা, ঠিক আছে? আপনি আমাকে মামলা করার জন্য সময় দেন। তো এই যে আদালত তোমাকে হুম। সময় দিবে, এই সময়টা সর্বোচ্চ কত বছর? 6 মাস। আমাদের মেয়াদ যদি 12 বছর হয় তাহলে আমি সর্বোচ্চ সময় পাবো 3 বছর। এই আর দেখ, আমাদের মেয়াদ যদি 3 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে ওই সময় আমাদের পর্যন্ত, মেয়াদ যা হবে আমি সেই সময়টাই পাবো। সেই সময়টাই তো পাবো। 6 মাস হয় তাহলে আমি 6 মাস পাবো। শামীম, তুমি যে পড়ো জি নাই তা ভাই। বুঝতে পারছো যে ডলি আপা উত্তর দিয়ে দিচ্ছে, মানে খুব সুন্দর যুক্তি দিয়ে উত্তর দিচ্ছে। তো 6 মাস বললা কি হিসাবে? এই মাস বললাম আমি হচ্ছে তোমারে যে বলে সে দিলাম যখন যে সুস্থ আমি তোমারে বলে দিলাম যে 12 বছর হচ্ছে তামাদের মেয়াদ, ঠিক আছে? প্রশ্নটা ভাই ভালো বুঝতে পারি নাই। তাহলে ডলি আপা কেমনে বুঝছে? আচ্ছা, আরেকটা বলি, সেটা হচ্ছে ক ক্ষয়ের বিরুদ্ধে, হুম, মানে ক ক্ষয়ের বিরুদ্ধে বেআইনিভাবে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেছে, কিন্তু মোকদ্দমা দায়ের করবে, কিন্তু যেই সময় মোকদ্দমা দায়ের করবে ওই সময় ক নাবালক ছিল। তো নাবালক থেকে সাবালক হওয়ার পরে ক সর্বোচ্চ মোকদ্দমা দায়ের করার জন্য কতদিন সময় পাবে? আবার বলি, হ্যাঁ, আমি বানায় বানায় করছি প্রশ্নটা, দেখি উত্তর হুম, দিতে পারো কিনা। ক ক্ষয়ের জি বিরুদ্ধে, বলেন। হ্যাঁ, ক ক্ষয়ের বিরুদ্ধে বেআইনিভাবে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করবে, মানে শামীম মাসুদ ভাইয়ের বিরুদ্ধে বেআইনিভাবে দখল পুনরুদ্ধারের একটা মামলা করবে। তো মামলা করার যে সময়, সেই সময়ে শামীম নাবালক ছিল বা পাগল ছিল বা জড়বুদ্ধি সম্পন্ন ছিল। তো শামীম সুস্থ হওয়ার পরে মামলা করার জন্য সর্বোচ্চ সময় পাবে কতদিন? দখল পুনরুদ্ধারের মামলা 3 বছর। বেআইনিভাবে দখল পুনরুদ্ধারের মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে কত বছর? তামাদি তিন আইনের বছর তামাদি আইনের ৩ নং অনুচ্ছেদে বলছে 6 মাস। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা, যদি কেউ হুম, বেআইনিভাবে দখল হয়, সেই হ্যাঁ, দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। আর আগেরটা বলছিলাম যে মালিকানা সত্ত্ব ফিরে পাওয়ার জন্য যে মামলা, সেটার তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর। আমি তো তোমার এখানে বলি নাই যে মালিকানা সত্ত্ব ফিরে পাবা, তোমাকে বলছি যে বেআইনি ভাবে, মানে তুমি একটা জায়গায় দীর্ঘদিন যাবত দোকানদারি করতেছো, আরেকজন বুঝতে লোক, পারছি, বুঝতে পারছি। বুঝতে পারছো? কিন্তু স্পিকার আইনের 6 মাস এটা আমার নাই। হুম। তাহলে তুমি সর্বোচ্চ কতদিন সময় পাবা? তুমি পাগল ছিলে ওই সময়, ছয় মামলা মাস করতে পারোনি। হ্যাঁ, 6 মাস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আরেকটা উত্তর দাও। লিমিটেশন অ্যাক্ট 1908-এর হুম, 5 ধারার বিধান কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? বলো। অগ্রপুরা এর মকদ্দমা। 5 ধারার কথা বলছি আমি, 5 ধারা, ছয় ওটা তো 6 ও 7 ধারা।
আমি আজকে একটু আগে আলোচনা করছি, যে 29 ধারায় আলোচনা করছি যে লিমিটেশন অ্যাক্টের 5 ধারা 1974 সালের বিশেষ ক্ষমতা আইন এবং হুম। কি 2003 সালের অর্থ ঋণ আদালতের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওখানে তো যে কোনো একটি বলছে। আমি তো তোমার কোনো যে কোনোর কথা বলি না, আমি বলছি যে কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আচ্ছা আচ্ছা, 29 ধরে আলোচনা হয়েছে আজকে। হ্যাঁ, মানে অর্থ ঋণ আদালত 2003-এ তিন আর স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। বিশেষ ক্ষমতা আইন 1974-এর এটা 5 ধারায় বিয়ে হবে না। আর একটা হচ্ছে আপনার দেনমোহরের বিবাহ বিচ্ছেদ আইন 1968 এক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিবাহ 1970 সালে চুক্তি আইন 1872-এর 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হ্যাঁ, মানে মনে রাখবা 4টা আইন: চুক্তি আইনের 25 ধারা, বিবাহ বিচ্ছেদ আইন, অর্থ ঋণ আদালত আইন এবং 1974 সালের বিশেষ ক্ষমতা আইন। এই 4টা আইন মনে রাখবা। এই 4টা আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা তো প্রযোজ্য হবেই না। আচ্ছা, ঠিক আছে? এবং এই 1969 সালের বিবাহ বিচ্ছেদ আইন এবং আহ, ইয়ে চুক্তি আইনের 1872 সালের চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইনের কোনো বিধানই প্রযোজ্য হবে না। আচ্ছা। আর সুখাধিকার আইন কোন জায়গায় প্রযোজ্য হবে না? তামাদি আইনের 26-27 কোথায় প্রযোজ্য হবে না? তামাদি আইনের 26 ধারায় কি বলছে বলো তো? তামাদি আইনের 26 ধারায় বলছে সুখাধিকার। কি প্রশ্ন করলেন ভাই? তামাদি আইনের 26 ধারায় কি বলছে? 26 ধারার সুবিধার কথা বলছে। সুখাধিকারটা কি জিনিস? আলো বাতাস, যে আমি 12 বছর বা 20 বছর যাবত আমার বাড়িতে আলো আসে, সেই আলোর জায়গায় যদি কেউ ওয়াল উঠায় দেয়, সেই ওয়াল ভেঙে হুম। ভাঙার জন্য তার বিরুদ্ধে মামলা করা যায়। সুখাধিকার অর্জন করতে গেলে সর্বোচ্চ কতদিন ভোগ দখলে থাকতে হবে? 20 বছর। যদি আর সরকারি জমির ক্ষেত্রে 60 বছর। 60 বছর, হ্যাঁ। আর কত বছর যাবত যদি তুমি কোনো সম্পত্তি একটানা ভোগ দখল করতে পারো, সেক্ষেত্রে অরিজিনাল যে মালিক, তার হুম, মালিকানা সত্ত্ব বিনষ্ট হয়ে যায়। 12 বছর। এটা তামাদি আইনে কত ধারায় বলছে? এটা কিন্তু তামাদি আইনের 28 ধারায়। 28 ধারার হেডলাইনটা কি? 28 ধারার headline-টা হলো অ্যাডভা- বাড়ির অধিকার নষ্ট। অ্যাডভার্স অ্যাডভার্স পজেশন, বিরুদ্ধ দখল। হুম, বাড়ির অধিকার নষ্ট। তুমি সামনে বই রেখে বলতেছো তো, বুঝতে পারছি, তুমি নিজের থেকে বলবা। ভাই লিখলাম না মাত্র, ও আচ্ছা। ইংরেজিটা তো লিখি নাই, অ্যাডভার্স পজিশন। আর এই যে